বিসমিল্লাহিররহমানিররহিম। জাকারিয়া সায়েন্স ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগতম। আজকে নতুন একটা টপিক, নতুন একটা অধ্যায় নিয়ে হাজির হয়েছি, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন মূলত রাসায়নিক বন্ধন কি? তাহলে আমরা প্রথমে আসতে পারি যে রাসায়নিক বন্ধন তা দুটো অণুতে পরমাণু সমূহ যে আকর্ষণ শক্তির মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। তাহলে আমাদের রাসায়নিক বন্ধনের সঙ্গে গেল রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধন তাহলে একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক যে রাসায়নিক বন্ধনটা আসলে কিভাবে গঠিত হয়। একটা সোডিয়াম পরমাণু আর একটা সোডিয়াম পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে Na2 সোডিয়াম অণু গঠিত হয়। অপরদিকে একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্লোরিন অণু গঠিত হয়। এই অণুর গঠনের সময় দুইটা পরমাণু, একটা ক্লোরিন পরমাণু আর একটা ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে যে আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত হলো এটাই মূলত রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড। এরপরে আমরা আসি যে রাসায়নিক বন্ধনের পরে মূলত এখানে আছে কি? যোজ্যতা ইলেকট্রন। কি আছে? যোজ্যতা ইলেকট্রন। তাহলে যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রনটা কি? কোন পরমাণু বা মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাসের পর সেই পরমাণু বা মৌলিক পদার্থের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনকে ওই পরমাণু বা মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে। মনে হচ্ছে যে কঠিন হলো। এক কথায় আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস করার পর কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে যে কটা ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন। ফর এক্সাম্পল এখানে কয়েকটা দেই: সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস এবং ক্লোরিন। এই কটা দিয়ে উদাহরণের মাধ্যমে দেখা যায়। সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s1, তার মানে কি এটা সর্বশেষ কক্ষপথ। তার মানে কি সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, তার মানে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি 1। এরপরে যদি আমি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে এই জায়গাতে হবে কি 3s2 3p1, সিলিকনের ইলেকট্রন বিন্যাস করলে হবে 3s2 3p2, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে হবে 3s2 3p3, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে হবে 3s2 3p, তাহলে 17, তাহলে এখানে 5 3p5। তাহলে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে হলো অ্যালুমিনিয়ামের, এটা হলো সর্বশেষ কক্ষপথ ম্যাগনেসিয়ামের, এটা সর্বশেষ কক্ষপথ সিলিকনের, এটা সর্বশেষ কক্ষপথ ফসফরাসের, এটা সর্বশেষ কক্ষপথ ক্লোরিনের। তার মানে কি বোঝালো যে ইলেকট্রন বিন্যাস করার পর এই মৌলিক পদার্থ বা পরমাণুগুলার সর্বশেষের কক্ষপথে যে কয়টা ইলেকট্রনই থাকুক না কেন সেই ইলেকট্রনের সংখ্যাকেই বলা হয় যোজ্যতা ইলেকট্রন। ফর এক্সাম্পল দেখো যেগুলো দিলাম, এর হচ্ছে কটা সর্বশেষ কক্ষপথে একটা আছে, তাহলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1, এর সর্বশেষ কক্ষপথ 2টা আছে, যোজ্যতা ইলেকট্রন 2, এর আছে 3টা যোজ্যতা ইলেকট্রন 3, এর 4টা আছে যোজ্যতা ইলেকট্রন 4, এর 5টা আছে যোজ্যতা ইলেকট্রন 5, এর 7টা আছে যোজ্যতা ইলেকট্রন কি 7। এটা হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রনের সিস্টেম। এরপরে আসো যোজ্যতা ইলেকট্রনের পর আমাদের আসে যোজনী বা যোজ্যতা। তাহলে যোজ্যতা ইলেকট্রন আর যোজনী বা যোজ্যতা বিষয়টা আলাদা। তাহলে দেখো যোজনী
যোজ্যতা। যোজনী বা যোজ্যতা বিষয়টা কিন্তু যোজ্যতা ইলেকট্রন থেকে আলাদা। কিভাবে? কারণ অণুর গঠনের সময় অথবা কোনো যৌগ গঠনের সময় একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে কি অনুপাতে পরস্পরের সাথে যুক্ত হচ্ছে সেটাই মূলত যোজনী বা যোজ্যতা। ঠিক আছে, তাহলে দেখা যাক যোজনী বা যোজ্যতার একটা উদাহরণ দেওয়া হোক। তাহলে এখানে সোডিয়াম পরমাণু প্লাস ক্লোরিন পরমাণু পরস্পর মিলে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা সোডিয়ামের কথা যদি আলাদাভাবে চিন্তা করি, সোডিয়াম পরমাণু তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়। অপরদিকে ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে। ক্লোরিন পরমাণু কি করছে? ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়। এই জায়গায় সোডিয়াম একটা ইলেকট্রন দান করে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। সোডিয়াম একটা ইলেকট্রন দান করে এবং ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। এর মাধ্যমে এই সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের সাথে কি করে? বন্ধন গঠন করার মাধ্যমে সোডিয়াম প্লাস প্লাস ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে। এই যৌগ গঠনের সময় সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন আদান প্রদান করছে। দ্যাট মিন্স এই যৌগে সোডিয়াম এবং ক্লোরিন প্রত্যেকের যোজনী এক। তাহলে যোজনী বা যোজ্যতা কি? অণু গঠনের সময় সোডিয়াম ক্লোরাইড একটা কি? অণু। সোডিয়াম ক্লোরাইডকে কি? অণু বা যৌগ অণু বলা হয়। আমাদের এখানে তাহলে বোঝা যাচ্ছে যে যৌগ গঠনের সময় যে কয়টা ইলেকট্রন আদান প্রদান করে এটা হচ্ছিল কোনো পরমাণু বা মৌলিক পদার্থের যোজনী বা যোজ্যতা। এখন অণুর গঠনের সময় যে কয়টাই তারা আদান প্রদান করুক সেটাই হচ্ছে কি, বা শেয়ার করুক সেটা হচ্ছে কি যোজনী বা যোজ্যতা। আচ্ছা, যোজ্যতা বা যোজনী বিষয়টা আমাদের এখন ক্লিয়ার হলো। এরপরে আসো আমরা এখন অন্য টপিকে যাব। সেটা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ ব্যাখ্যা করা। নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণ। নিষ্ক্রিয় গ্যাসগুলো আসলে কোনগুলা বলতো? নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌলগুলো। 18 নম্বর গ্রুপের মৌলগুলো কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এগুলো কি? নিষ্ক্রিয় গ্যাস। এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়। ফর এক্সাম্পল, যেমন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2। হিলিয়ামের পর আসো হিলিয়ামের নিয়নের ইলেকট্রন বিন্যাস করলে 1s2, 2s2, 2p6। ইলেকট্রন বিন্যাস পরিপূর্ণ। তারপরে হিলিয়াম নিয়ন আর্গনের ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। তাহলে এর আছে 18টা, এর আছে হলো 10টা, এর আছে হলো 2টা, এর আছে হলো 18টা। তাহলে আমরা যদি এখন মিলেই দেখো তো, এখানে 8টা, এখানে 8টা, কয়টা হয়? 8 এর 16, 17, 18। তাহলে এই যে সর্বশেষ কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়। অর্থাৎ সর্বশেষ কক্ষপথে প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রত্যেকের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাকে। এই 8টা করে ইলেকট্রন থাকা মানে ইলেকট্রন এর স্তর পরিপূর্ণ বা ফিল আপ হয়ে যাওয়া। যে কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলা তাদের সর্বশেষ কক্ষপথে অতিরিক্ত কোনো ইলেকট্রন থাকে না। অর্থাৎ আমরা জানি যে যারা ধাতু কি, যাদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় 1টা, 2টা অথবা 3টা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা কি বলবো? ধাতু। যাদের ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ কক্ষপথে 5টা, 6টা কিংবা 7টা ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অধাতু। আর যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা বলবো অর্ধধাতু বা অবধাতু। তারা কখনো কখনো ধাতুর মতো আচরণ করবে, আবার কখনো কখনো অধাতুর মতো আচরণ করবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন বিন্যাস করার পর সর্বশেষ কক্ষপথে অষ্টক বা দ্বিত্ব পরিপূর্ণ আছে।
অষ্টক বা দ্বিত্ব পরিপূর্ণের মাধ্যমে কোনো পরমাণু তার সর্বশেষ কক্ষপথের মানে ইলেকট্রন ফিলাপের মাধ্যমে সে নিষ্ক্রিয় হয়। যখন সে নিষ্ক্রিয় হয় তখন সে কাউকে ইলেকট্রন দানও করতে পারবে না, কারো থেকে ইলেকট্রন গ্রহণও করতে পারবে না। এই যে ইলেকট্রন দানও করতে পারবে না, গ্রহণও করতে পারবে না, এই যে একটা ধর্ম, এই কারণে এই 18 নম্বর গ্রুপের যে মৌলগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলা কাউকে ইলেকট্রন দান গ্রহণ যেহেতু করে না, সেহেতু এই পরমাণুগুলা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কোনো যৌগের সাথে তারা বিক্রিয়ার আগ্রহ প্রদর্শন করে না। সুতরাং বলা যায় নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতার কারণটা আমরা বলতে পারলাম কি, যে এই পরমাণুগুলা বা মৌলগুলা যেহেতু কারোর সাথে যৌগ গঠন করে না, সুতরাং এই পরমাণু বা মৌলগুলা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এটাই হচ্ছে মূলত মেইন কারণ। পরবর্তীতে আমরা এই অধ্যায়ে বাকি অংশটুকু নিয়ে আলোচনায় আসতেছি। আজকের মতো আল্লাহ হাফেজ।